আজকের গল্প দেবিকা মিত্রের লেখা শ্যামা সুন্দরী। বরদা সুন্দরীর 3 ছেলের পর যখন মেয়ে জন্মালো, তখন বরদা সুন্দরীর স্বামী তারকেশ্বর বিশ্বাসের বিশ্বাসই হচ্ছিল না। উনি প্রথম থেকেই মেয়ে খুব পছন্দ করতেন। সেই সময়ে মেয়ে অবাঞ্ছিত সন্তান বলে খুব অবহেলায় মানুষ হতো। তারকেশ্বর বাবুর মেয়ে চাওয়াটা সবার কাছে তাই খুব অবাক লেগেছিল। কেউ কেউ বলেছিলেন মেয়ে পরের ধন, খাইয়ে পড়িয়ে মানুষ করে পরের হাতে তুলে দিতে হবে, শুধু শুধু কেন তাকে পালন করব। আবার কেউ বলেন মেয়ে কি তোমার বংশ রক্ষা করতে পারবে, সেই তো পরের বংশ রক্ষা করতে চলে যাবে। আবার কেউ বলেন তোমার ব্যবসা বাণিজ্য দেখা কি আর তোমার মেয়ের কর্ম হবে, ইত্যাদি ইত্যাদি কথা যাদের থেকে শুনেছিলেন তারকেশ্বর বাবু তাদের উদ্দেশ্যেই বলেছিলেন মেয়ে হলো ঘরের লক্ষ্মী, মেয়ে ছাড়া একটা ঘর অসম্পূর্ণ, মেয়ে ছাড়া সংসারে স্ত্রী আসে। তাই মেয়ে জন্মানোর খবর শুনে খুশিতে এমনই আত্মহারা হয়ে ওঠেন যে পাড়ার প্রতিবেশীদের মিষ্টি বিতরণ করেও ক্ষান্ত হননি, বাচ্চাদের জামা বিতরণ পর্যন্ত করেছিলেন। চতুর্থবার যখন বরদা সুন্দরী সন্তান সম্ভবা হন, তখন তারকেশ্বরবাবু মা কালীর কাছে মানতও করেছিলেন মেয়ে হলে জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো দেবেন। উনার এই মানতের কথা শুনে বরদা সুন্দরী বলেন, এ কেমন কথা আপনার? একজন মায়ের কোল খালি করবেন আপনার মেয়ের জন্য? তুলে নিন আপনার মানত। আর মেয়ে মেয়ে করছেন কেন? মেয়ে কি আপনার ব্যবসা বাণিজ্য সামলাতে পারবে? তার চেয়ে বরং মানত করুন মায়ের কাছে, আমাদের যেন আরও একটা ছেলে হয়। তারকেশ্বরবাবু আবার বরদা সুন্দরীর বুদ্ধির খুব খাতির করেন। বরদা সুন্দরী যে মেয়ে পছন্দ করে না সেটা তারকেশ্বরবাবু জানতেন। উনি সত্যিই তো এক মায়ের কোল খালি করে মেয়ে সন্তান চাইছেন কি করে। তাই মা কালীকে স্মরণ করে বলেন, মা, আমি না জেনে বুঝে একটা অপরাধ করে ফেলেছিলাম। বরদার কথায় সেই ভুল ভাঙল। তুমি আমাদের একটা মেয়ে দাও, সে যেন তোমার মতো সুন্দর হয় আর তোমার পূজারই হয়। মেয়ের প্রথম মুখ দেখে আঁতকে ওঠেন তারকেশ্বরবাবু। এ তো উনাদের ইষ্ট দেবী মা কালীর মতোই হয়েছে। মায়ের মতোই সুন্দর আর গায়ের রংটাও মায়ের মতো। আদর করে উনি মেয়ের নাম দেন শ্যামা সুন্দরী। তবে উনি শ্যামা মা বলেই ডাকেন মেয়েকে। বরদা সুন্দরী এক কথায় রূপসী, যেমন গায়ের রং আর তেমন মুখের গড়ন। ছেলে 3 জন ঠিক মায়ের মতোই সুন্দর হয়েছে। তারকেশ্বরবাবু বরদা সুন্দরীর ঠিক বিপরীত। দেখতে শুনতে খারাপ নন, কিন্তু গায়ের রং কালো। শ্যামা হয়েছে ঠিক বাপের মতো। বরদা সুন্দরীর সাথে 3 দাদার চক্ষুশূল হয়েছে শ্যামা। তবে শ্যামার বাবা তাকে মাথায় করে রাখেন। এক প্রকার বাবার আদর ছাড়া কেউ তেমন ভালোবাসে না। দিন চলে যায় নদীর স্রোতের ন্যায়। শ্যামা বড় হতে থাকে, পড়াশোনাতে বেশ ভালো হয়েছে। বছর বছর ঠিক পাশ করে ক্লাসে উঠে যায়। বরদা সুন্দরী চান না মেয়েকে পড়াশোনা করাতে, কিন্তু তারকেশ্বরবাবু মেয়েকে পড়াশোনা করাতে চান। সময় মতো শ্যামার 3 দাদার একে একে বিয়ে হয়ে যায়, কিন্তু তখনও শ্যামার পাত্র খুঁজে পাওয়া যায়নি। তাই শ্যামার আগেই ওর দাদাদের বিয়ে হয়ে যায়। বড় দাদা অমিত বিয়ের আগে থেকেই কলকাতায় থাকত, কারণ ওখানে চাকরি করে। তাই বিয়ের পর বউ ময়নাকে নিয়ে
কলকাতায় চলে যায়। বছরান্তে বার দুয়েক আসে, তবে সংসারে একটা পয়সাও দেয় না। মেজ দাদা সুমিত আবার বিহারে থাকে, সেখানেই চাকরি করে। তাই ওর বিয়ের পর বউ সাধনাকে নিয়ে কর্মস্থলে ফিরে যায়। সেও বছরে 2-4 বার আসে। সে মাকে মাঝে মধ্যে একটু টাকা পয়সা দেয়, তবে নিয়মিত নয়। শ্যামার ছোটদা রনিত আবার একটু অন্য রকমের। নিজের পছন্দের মেয়ে পল্লবীকে বিয়ে করে সোজা বরগাছায় নিজের শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে। আসলে রনিতকে ওর শ্বশুর ঘর জামায় রেখেছেন। সে যে সেই বিয়ের পর চলে গেছে, আর আসেনি। কেউই তেমনভাবে সংসারে টাকা পয়সা দেয় না। তারকেশ্বরবাবুর 3 ছেলেই জানে বাবার পয়সার অভাব নেই, তাই ওরা কিচ্ছু দেয় না। তারকেশ্বরবাবুও চান না ছেলেদের থেকে কিচ্ছু নিতে। তবে ছেলে বউ নাতি নাতনি এলে উনি খুব খুশি হন, আর ওদের ভালো মন্দ খাবারের ব্যবস্থা করেন। ওদের থাকার জন্য ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখেন মান্দাকে দিয়ে। শ্যামা বড় হতে থাকে, তাই বরদা সুন্দরী ওর বিয়ের জন্য তারকেশ্বরবাবুকে তাড়া দিয়ে বলেছিলেন, পড়াশোনা আর করানোর দরকার নেই, অনেক হয়েছে। বেশি বিদ্যাধরী হয়ে গেলে আবার বিয়ে দিতে কষ্ট হবে। এমনিতেই এ মেয়ের যা রূপ, তাতে হয়তো এ জন্মে বিয়ে দিতে পারবেন কি না তা কে জানে। মেয়ের বিয়ের বয়স হলো, এখন থেকে মেয়ের পাত্র দেখা আরম্ভ করুন। মদন ঘটকের কাছে যান, না হয় ওকে ডেকে পাঠান। তারকেশ্বরবাবু মনে মনে ভাবেন, সত্যি সত্যি মেয়ে পরের ধন, আর বিয়ে যখন দিতেই হবে তখন না হয় লালিত্য থাকতে থাকতেই বিয়ে দেওয়া ভালো। তাই মদনের কাছে লোক পাঠিয়ে দেন। মদন অনেক পাত্র আনে, কিন্তু তারকেশ্বরবাবুর কাউকেই পছন্দ হয় না। আবার বেশিরভাগের শ্যামাকেও পছন্দ হয় না। দেখতে দেখতে শ্যামা বিবাহযোগ্যা হয়ে ওঠে, কিন্তু তেমন কোনো পাত্র পাওয়া যায় না। ছেলেরাও বিবাহযোগ্য হয়ে উঠেছে, তাই শ্যামার জন্য অপেক্ষা না করে ওদের বিয়ে দিয়ে দেন। বরদা সুন্দরী মেয়েকে 2 চক্ষে দেখতে পারে না। দিন রাত উঠতে বসতে কথা শোনান। শ্যামা চুপ করেই থাকে, কথার উত্তর দেয় না। মায়ের বাধা পেরিয়ে শ্যামা পড়াশোনা চালিয়ে যায় বাবার মদতে। শ্যামার বিয়ে করার ইচ্ছে নেই, আর যদি বিয়ে করতেই হয় তবে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই সেই চিন্তা করবে, অবশ্য তখন যদি বিয়ে করার বয়স থাকে। শ্যামা মায়ের কটাক্ষকে উপেক্ষা করেই একটার পর একটা পাশ করে, আর শেষে বিয়েটাও করে নেয়। পড়া শেষ করেই শ্যামা একটা স্কুলের শিক্ষকতা আরম্ভ করে দেয়। ইতিমধ্যে তারকেশ্বরবাবু বার্ধক্যজনিত কারণে কিছুদিন বিছানায় শয্যাশায়ী থাকার পর মারা যান। শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যাওয়ার পর শ্যামার দাদারা তারকেশ্বরবাবুর সব সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নেয়। শ্যামার ভাগেও সম্পত্তির ভাগ পড়েছে, আর পড়েছে মায়ের দায়িত্ব। এরপর থেকে দাদারা আর কোনো দিনই আসেনি, এমনকি মায়ের খোঁজ খবরও নেয়নি। বোনের কথা তো দূরে থাক। যে মা মেয়েকে সহ্য করতে পারত না, যে মায়ের কাছে ছেলেরাই সব ছিল, সেই মা এখন মেয়ে ছাড়া এক পাও চলতে পারে না। সেই গুণধর ছেলেরা মায়ের খবরও রাখে না। তাই বরদা সুন্দরী মাঝে মাঝে দুঃখ করে শ্যামাকে বলেন, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কটু কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিস মা। ছেলে থাকতেও তুই আমার ভার নিয়েছিস, তারা তো কলা দেখিয়ে চলে গেল। আগে ভাবতাম ছেলেরাই সব,
এখন বুঝেছি মেয়েরাও চাইলে সব করতে পারে। জন্মে থেকেই শ্যামা সংগ্রাম করে আসছে, তাই পক্ষাঘাতে পঙ্গু মাকে সেবা করে নিজের সংসার চালাতে আর কষ্ট হয় না। প্রায় 30 বছর হয়ে যায় শ্যামার। একদিন শ্যামাও একা হয়ে পড়ে, যেদিন ওর মা বরদা সুন্দরীর দেহ রাখেন। সেদিন শ্যামা সত্যি সত্যি খুব ভেঙে পড়েছিল। সারা বাড়ি খাঁ খাঁ করত, বাড়িটা যেন গিলে খেতে আসতো। তখনই আলাপ হয় চাঁপাডাঙ্গার সন্তোষ দত্তের সাথে। তখন উনি দেবদূতের মতো ওর পাশে এসে দাঁড়ান। 42 বছরের অবিবাহিত সন্তোষবাবু এতদিন মায়ের জন্যই বিয়ে করতে পারছিলেন না। ওনার ভয় ছিল, বউ যদি মাকে সহ্য করতে না পারে, মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করে, তাই কিছুতেই বিয়ে করতে রাজি হননি। কিন্তু শ্যামাকে ওনার খুব মনে ধরেছে, তাই উনি শ্যামাকে বিয়ের প্রস্তাব দেন। আসলে উনার দাদা বৌদিরা উনার মাকে দেখে না, তাই উনার মনে মাকে হারানোর ভয় ছিল। কিন্তু শ্যামাকে দেখে মনে হয়েছে ও ওর মাকে ঠিক ভালো রাখবে। শ্যামা মা কালীর ভক্ত ছোট্ট থেকেই। শত কাজের মাঝেও শ্যামা একটু সময় বের করে নিয়ে মা কালীর মন্দিরে যায়, পুজো করে। এক অমাবস্যার রাতে যখন মায়ের মন্দিরে পুজো পাঠ চলছে, তখন সেখানে সন্তোষবাবুও উপস্থিত ছিলেন পুজো দেবেন বলে। সেখানেই শ্যামাকে প্রথম দেখেন এবং পছন্দ করে নেন। মনস্থির করে নেন বিয়ে যদি করতেই হয় তবে ওই মেয়েকেই বিয়ে করবেন। অবশেষে শ্যামা আর সন্তোষবাবুর বিয়ে হয় মা কালীর মন্দিরে, মা কালীকে সাক্ষী রেখে। এই বিশ্বাস বাড়িতে শ্যামা আর বেশি দিন থাকেনি, চলে গিয়েছিল সন্তোষবাবুর বাড়িতে। সন্তোষবাবুর মা ওকে কাছে টেনে নেন। মায়ের অভাব কিছুটা হলেও পূরণ হয় শ্যামার। স্কুল সামলে সংসারের ভার মাথায় তুলে নেয় শ্যামা। 3 জনের সংসারে সুখের বন্যা বয়ে যায়। এইভাবেই বছর চলে যায় মহানন্দে। দুজনের সম্মিলিত চেষ্টায় শ্যামাদের বাড়িটাতে এক অনাথাশ্রম তৈরি করা হয়। নাম দেওয়া হয় শ্যামার বাবার নামে, তারকেশ্বর অনাথাশ্রম। বাকি জায়গায় একটা মেয়েদের স্কুল বানানো হয় শ্যামার মায়ের নামে, বরদা সুন্দরী বালিকা বিদ্যালয়। অনাথাশ্রমের বাচ্চাদের ওরা নিজেদের সন্তান স্নেহে পালন করছে। ওদের নিয়ে ওরা দুজন বেশ সুখেই আছে। সেই ছোট্ট বয়স থেকেই শ্যামা কালো আর মেয়ে বলে অনেক অবজ্ঞা অবহেলা সহ্য করেছে এই গ্রামের মানুষের কাছ থেকে। সেই মেয়েই কিন্তু এই গ্রামের মুখ উজ্জ্বল করেছে, নিজে শিক্ষিত হয়ে আর মেয়েদের শিক্ষাদানের ব্যবস্থা করে মা বাবাকে বাঁচিয়ে রেখেছে। এই সব অনাথ বাচ্চাদের সেবা করার মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছে মেয়েরা অবজ্ঞার পাত্রী নয়, তারাও সুযোগ পেলে অনেক কিছু করতে পারে।